হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো আড্ডা টাইম ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া নতুন ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ সিন, যার বাংলা অর্থ পাপ। সিরিজটির প্রথম পর্ব আমি আগেই এক্সপ্লেন করেছি। তোমরা যদি সেটা এখনো দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই দেখে নিতে পারো। আজকে আমি এক্সপ্লেন করব সিন ওয়েব সিরিজের শেষ পর্ব। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ সিন, হুইসপার অফ গিল্ট। সমর আর রুমি বারুইপুরে মোহনার খোঁজ করতে যায়। খুব স্বাভাবিকভাবেই একটা ছবি দেখিয়ে মোহনার খোঁজ পেতে ওদের প্রথমে বেশ খানিকটা বেগ পেতে হয়। অনেক খোঁজাখুঁজির পরে ওরা মোহনার পাড়ায় এসে পৌঁছায়। সেখানে আসার পর ওরা নানা রকম লোকের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারে যে মোহনা একটা সরকারি পরীক্ষার জন্য দুবার চেষ্টা করেছিল, কিন্তু দুবারই তার চাকরিটা হয় না। মোহনার বাবা ছিলেন একজন মধ্যবিত্ত কিন্তু আদর্শবান মাস্টারমশাই। টাকার বিনিময়ে চাকরি পাওয়াটা তিনি কখনোই সমর্থন করতেন না, কিন্তু ওখানকার লোকাল গুন্ডারা মোহনার এই দুবার চাকরি না পাওয়ার সুযোগ নিল। ওরা মাস্টারমশাইকে ভয় দেখালো যে টাকা দিলে মোহনার চাকরিটা হয়ে যাবে, আর টাকা না দিলে মোহনার চাকরি আর সম্মান দুটোই যাবে। খবরের হেডলাইনে নাকি বেরোবে অজ্ঞাত কিছু ব্যক্তির দ্বারা মোহনা ধর্ষিতা হয়েছে। টাকার বিনিময়ে মেয়ের চাকরি হওয়ার ব্যাপারে মোহনার বাবার একেবারেই সম্মতি ছিল না, কিন্তু লোকাল গুন্ডাদের বারবার দেখানো ভয়ে মোহনার বাবা বাধ্য হন নিজের সমস্ত সেভিংস ভেঙে মোহনার চাকরির জন্য আর তার সম্মান বাঁচানোর জন্য টাকা দিতে। এভাবেই তিনি লোকাল গুন্ডাদের মিথ্যে ট্র্যাপে পড়ে যান। লোকাল গুন্ডারা মোহনার বাবার সব টাকা আত্মসাৎ করে। খুব স্বাভাবিকভাবেই মোহনার চাকরিটাও হয় না, উপরন্তু ওই লোকাল গুন্ডাগুলো মাঝ রাস্তায় মোহনা এবং তার বাবার রাস্তা আটকে তাদেরকে চাকরি চোর বলে আখ্যা দিয়ে অত্যন্ত খারাপ ব্যবহার করে। মধ্যবিত্ত মানুষের কাছে আত্মসম্মানটাই হলো সবথেকে বড় সম্পদ। ভরা রাস্তার মাঝে সেই সম্মানটাই হারিয়ে গেলে মধ্যবিত্তরা নিঃস্ব হয়ে যায়। মোহনার বাবার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। লজ্জায় অপমানে তার মাথাটা হেট হয়ে যায়। সারা জীবন যে মানুষটা মাথা উঁচু করে বেঁচেছে, আজকে ভরা রাস্তার মাঝে অপমানিত হয়ে সেটা সহ্য করতে না পেরে মোহনার বাবা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে নিজেকে শেষ করে দেয়। মোহনা তখন তার বাবার জন্য জল আনতে গেছিল। জল নিয়ে ফিরে এসে মোহনা দেখে সব শেষ। মোহনার চোখের সামনেই শেষ হয়ে যায় তার একমাত্র অবলম্বন বাবা। এরপরে ওই লোকাল গুন্ডারা মোহনার বাড়িটাও জ্বালিয়ে দেয়। তারপরেই মোহনা কলকাতায় চলে আসে। ওখানকার লোকেরা এতটুকুই জানে। ওদিকে সাত্তকী সমরকে ফোন করে জানায় যে ওই পেনাইট পাথরটা এই দোকান থেকেই ডিলিং হয়েছিল। ছবি দেখে মালিক কনফার্ম করেছে, তবে এটার কোনো বিল তৈরি হয়নি, ক্যাশে ডিলিংস হয়েছিল। আংটিটা 14 লাখ টাকার। দোকানের সিসিটিভি ফুটেজে এই মুহূর্তে জানা যাচ্ছে না যে পেনাইট পাথরটা কে কিনেছিল, কারণ এই দোকানটা ওদের সিসিটিভি ফুটেজ 2-3 মাস অন্তর অন্তর ডিলিট করে দেয়। তবে সাত্তকী ওই দোকানের সিসিটিভি ফুটেজের হার্ড ড্রাইভটা নিয়ে ওদের ডিপার্টমেন্টের গৌরবকে দিয়ে রিকভার করাতে পারবে। অনন্ত সুমিতার বাড়িতে গিয়ে দেখে যে দরজায় তালা ঝুলছে। সুমিতার একজন প্রতিবেশীর কাছ থেকে অনন্ত জানতে পারে যে আগের দিন রাতে সুমিতা একটা লোকের সাথে একটা গাড়ি করে চলে গেছে। তার আগে অবধি সুমিতা এখানেই থাকতো। সকাল থেকে যোগাযোগ না করে দুপুরবেলায় বিমল অনন্তর সাথে দেখা করে। অনন্ত বিমলকে জিজ্ঞেস করে এরকম একটা ক্রিটিক্যাল সময়ে সকাল থেকে বিমল বেপাত্তা ছিল কেন। বিমল অনন্তকে বলে যে তাকে তার মেয়ের স্কুলের পেরেন্ট টিচার মিটিংয়ে যেতে হয়েছিল। অনন্ত বলে যে সুমিতা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল কি করে। বিমল এই প্রসঙ্গটা অ্যাভয়েড করে বলে যে সমর স্যার সোনালির কাছে গেছিল, আশিক পিন্টুকে ধরার ফাঁদও পাতা হয়েছে। অনন্তকে কিছু না জানিয়েই সমর এত কিছু করছে জেনে অনন্ত বেজায় চটে যায়। বিমলও সুযোগ পেয়ে অনন্তকে সমরের ব্যাপারে আরও একটু উস্কে দেয়। সাত্তকী সোনার দোকানের সিসিটিভি ফুটেজের হার্ড ড্রাইভটা গৌরবকে দিয়ে বলে যে সেটা রিকভার করতে। কম্পিউটারে বসাবার পর গৌরব সাত্তকীকে বলে যেটা রিকভার হতে 18 থেকে 20 ঘন্টা সময় লাগবে। সাত্তকী গৌরবকে বলে যে কোনো ইনফরমেশন পেলেই যেন সে সাত্তকীকে ইনফর্ম করে। এই 14 লাখ টাকার আংটিটা কে কিনেছিল সেটা জানা ওদের জন্য খুবই প্রয়োজন। সমর মোহনার ব্যাপারে যা যা ইনফরমেশন পেয়েছে সেটা অবিনাশকে জানানোর পর অনন্ত বেশ রিয়াক্ট করে। সমর কেন তাকে না জানিয়ে সোনালীকে ইন্টারোগেট করেছে সেই ব্যাপারেও অনন্ত অবিনাশের কাছে কমপ্লেন করে, কিন্তু অবিনাশ অনন্তর ওপরেই রেগে যায়।
অবিনাশ ওদেরকে বলে নিজেদের পার্সোনাল ঝামেলাগুলোর মধ্যে না গিয়ে একটু ম্যাচিওর হয়ে এই কেসটা হ্যান্ডেল করতে। বিমল আসে আবার অনন্তকে সমরের বিরুদ্ধে উস্কে দিতে। অনন্ত বিমলকে বলে কাজটা করার জন্য তার একটু শান্তি চাই, আর তাকে এখন সেটারই ব্যবস্থা করতে হবে। ওদিকে আশিক পিন্টু সোনালীর কাছে আসে। এই সময় আশিক পিন্টু লুকিয়ে আন্ডারগ্রাউন্ড ছিল, কিন্তু সমরের কথায় সোনালী আশিক পিন্টুকে প্রেমের অভিনয় করে ডেকে এনে পুলিশের কাছে ধরিয়ে দেয়। অনন্ত পিউয়ের বাবা মায়ের কাছে গিয়ে বলে তারা হয়তো তাদের মেয়ের মৃত্যু শোক প্রতিদিন ভোগ করছে, কিন্তু একজন বাইরের লোক হয়েও অনন্ত প্রত্যেক মুহূর্তে পিউয়ের অনুপস্থিতি অনুভব করছে রিজুর জন্য। অনন্ত পিউয়ের বাবা মাকে বলে যে একটা লোক খুন করে এভাবে বেঁচে যাবে, আর সেটা ওনারা পিউয়ের বাবা মা হয়ে সহ্য করছেন কি করে। ওনাদের উচিত সমরের এগেনস্টে মিডিয়ার কাছে কিছু বলা। পিউয়ের বাবা অনন্তর কথায় সায় দেয় না। বেরোনোর সময় অনন্ত পিউয়ের মায়ের হাতে এখন খবর নামের একটা মিডিয়া চ্যানেলের ফোন নাম্বার দিয়ে যায়। পিউয়ের বাবা সেটা দেখতে পেয়ে তার স্ত্রীকে ইশারা করে এটা করতে বারণ করে। রুমি যেখানে মোহনার ছবি আর ওই সিম্বলগুলো আপস্কেলিং করেছিল, সমর সেখানে দেখে রুমি আবার নতুন করে লিখেছে ঋতু সমুদ্র বান। সমর রুমিকে এগুলো লেখার কারণ জিজ্ঞেস করে। তখন রুমি সমরকে বলে 2 বছর আগে যখন জেমস্টোনের ফিচার করতে গিয়ে ওর সাথে মোহনার দেখা হয়েছিল, তখন মোহনা ওই লোকগুলোকে কয়েকটা রেক্ট্যাঙ্গুলার প্যাকেট দেওয়ার সময় এই কোডওয়ার্ডগুলো ইউজ করছিল। সমর রুমিকে বলে তাকে ওই জায়গাটায় নিয়ে যেতে। রুমি সমরকে সেখানে নিয়ে যায় যেখানে 2 বছর আগে সে মোহনাকে প্রথম দেখেছিল। আমরা ফ্ল্যাশব্যাকে আবার সেই সিনটা দেখতে পাই। মোহনা ওই লোক দুটোর কাছ থেকে কয়েকটা রেক্ট্যাঙ্গুলার প্যাকেট নিচ্ছে, আর প্যাকেটগুলো নেওয়ার সময় বলছে ঋতু সমুদ্র বান। তারপর একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে কিছু একটা ছবি তুলছিল। রুমি এই সমস্ত কথা সমরকে বলে। সমর ওখানে খোঁজাখুঁজি করতে গিয়ে একটা টাকা গোনার ওয়েট স্পঞ্জ খুঁজে পায়। সেটা দেখে সমর বুঝতে পারে যে এখানে টাকার ডিলিংস হয়। ওই রেক্ট্যাঙ্গুলার প্যাকেটগুলোর মধ্যে টাকা থাকে, আর ঋতু সমুদ্র বানগুলো হলো ওদের কোডওয়ার্ডস, যাতে বাইরের লোক সেগুলো বুঝতে না পারে। রুমি বুঝতে পারে না যে ঋতু সমুদ্র বান আবার কেমন ধরনের কোডওয়ার্ডস। তখন সমর রুমিকে বুঝিয়ে বলে যে একে চন্দ্র দুয়ে পক্ষ, এখানে এই কোডওয়ার্ডগুলো ইউজ হচ্ছে। ওদিকে পিউয়ের বাবা তার স্ত্রীকে বারবার বারণ করা সত্ত্বেও পিউয়ের মা ওই মিডিয়া চ্যানেলে ফোন করে বলে যে তিনি তাদের চ্যানেলে সমর সাক্সেনার ব্যাপারে কিছু বলতে চায়। সমর সাক্সেনা হলো একজন খুনি, যে ওনার নিরীহ মেয়েকে খুন করেছে। পরের দিন নিউজে টেলিকাস্ট হয় পিউ সেনগুপ্তর মায়ের মন্তব্য। তিনি বলেন যে পিউ শুধু তার বন্ধুদের সাথে ওখানে ঘুরতে গেছিল। সমর সাক্সেনা অকারণেই তার নিরীহ মেয়েকে ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়ে খুন করেছে। মৃত পিউ সেনগুপ্তর মা হিসেবে তিনি চান সমর সাক্সেনার এগেনস্টে প্রশাসন কড়া পদক্ষেপ নিক। ওদিকে আমরা দেখতে পাই বিমল সুমিতাকে একটা গোডাউনে আটকে রেখেছে। ইতিমধ্যেই সুবল বিমলকে ফোন করে বলে যে আশিক পিন্টু অ্যারেস্ট হওয়ার কারণে তাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে বিমলকে ক্রাইম ব্রাঞ্চের ভেতরে গিয়েই আশিক পিন্টুকে খুন করতে হবে। এর জন্য বিমল অনেক টাকা পাবে। পরের দিন অফিস আওয়ার্সের থেকে অনেকটাই আগে বিমল ক্রাইম ব্রাঞ্চের সিসিটিভি ক্যামেরাগুলো থেকে মুখ লুকিয়ে আর ইন্টারোগেশন রুমের গার্ডকে অজ্ঞান হবার স্প্রে করে আশিক পিন্টুকে জল দেবার নাম করে বিষ খাইয়ে দেয়। বেরোবার সময় তার সাথে গৌরবের দেখা হয়। সাধারণত বিমল বা অন্য অফিসাররা এত সকালে অফিসে আসে না বলে গৌরব বিমলকে দেখে একটু অবাক হয়। বিমল তড়িঘড়ি করে বেরোবার চেষ্টা করে। সে গৌরবকে বলে তার মেয়ের স্কুলে স্পোর্টস আছে, তাকে এক্ষুনি বেরোতে হবে। মিডিয়ার প্রেসারে বাধ্য হয়ে জয়েন্ট কমিশনার অফ পুলিশ সমরকে এই কেসটা থেকে সরিয়ে দেয়। ওদিকে অনন্ত আর সাত্তকী আশিক পিন্টুকে ইন্টারোগেট করতে গিয়ে দেখে যে সে মারা গেছে। অনন্ত সমস্ত স্টাফদের ওপর প্রচন্ড রাগারাগি করে। সেই সময় সমর অবিনাশ গুপ্তর রুম থেকে বেরিয়ে অনন্তকে সান্ত্বনা দিয়ে ওখান থেকে চলে যায়। সাত্তকী এসে অনন্তকে বলে যে সমর স্যার তাকে বলেছে এখন থেকে সে যেন সব ইনফরমেশন অনন্তকেই দেয়। সাত্তকী অনন্তকে এভিডেন্স রুমে নিয়ে গিয়ে দেখায় যে পেনাইট পাথরটা চুরি হয়ে গেছে। অনন্ত বুঝতে পারে তার মানে এইসবের পেছনে ওদের ডিপার্টমেন্টেরই কেউ আছে। অবিনাশ গুপ্ত বুঝতে পারে যে পিউ সেনগুপ্তর মাকে দিয়ে মিডিয়াকে খেপানোর ব্যাপারটা অনন্তরই কাজ। সেই কারণে তিনি অনন্তর ওপর প্রচন্ড রেগে যান। তিনি অনন্তকে বলেন যে 24 ঘন্টার মধ্যে তাকে এই কেসটা সলভ করতে হবে। অবিনাশ গুপ্তর রুম থেকে বেরিয়ে অনন্তর দেখা হয় গৌরবের সাথে। অনন্ত গৌরবকে জিজ্ঞেস করে যে সে বিমলকে দেখেছে কিনা।
তখন গৌরব অনন্তকে বলে যে তার সাথে আজ সকালে বিমলের দেখা হয়েছিল। বিমল বলল যে তার মেয়ের স্কুলে স্পোর্টস আছে। কি যেন একটা মনে হওয়াতে অনন্ত বিমলকে ফোন করে, কিন্তু বিমলের ফোনটা নট রিচেবল বলে। এরপর অনন্ত এসআই পালকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি আর বিমল একসাথে পুলিশ ট্রেনিং করেছিলে না? বিমল কোথায় থাকে তুমি কি জানো? এসআই পাল অনন্তকে বলে যে বিমল একটা মেসে থাকে। বিমল মেসে থাকে শুনে অনন্ত বেশ অবাক হয়, কারণ বউ মেয়ে নিয়ে কেউ মেসে থাকে না। এসআই পাল অনন্তকে বলে যে বিমলের কয়েকটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য তার স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। এই মুহূর্তে বিমলের সাথে তার স্ত্রী এবং মেয়ের কোনো সম্পর্ক নেই। অনন্তর মনে পড়ে যায় আগের দিন বিমল ওকে বলেছিল মেয়ের স্কুলের পেরেন্ট টিচার মিটিংয়ের জন্য সে খুবই ব্যস্ত। আবার আজকে সে গৌরবকে বলেছে যে তার মেয়ের স্কুলের স্পোর্টস আছে। অথচ এসআই পালের কথায় বিমলের সাথে তার স্ত্রী এবং মেয়ের এখন কোনো সম্পর্কই নেই। এছাড়াও অনন্ত মাঝে মাঝেই লক্ষ্য করছে কিছু সময়ের জন্য আজকাল মাঝে মাঝেই বিমলের ট্রেস পাওয়া যায় না, তার ফোন নাম্বারটাও নট রিচেবল বলে। অনন্ত সন্দেহ হয় এসব কিছুর পেছনে বিমলের হাত থাকতে পারে। অনন্ত গৌরবকে বিমলের ফোন ট্র্যাক করতে বলে। বিমলের ফোন ট্র্যাক করে গৌরব অনন্তকে বলে যে একটা লোকেশন খুবই আনইউজুয়াল লাগছে, কারণ গত 3 দিন ধরে বিমল এই লোকেশনে দুবার গেছে, একবার সকালে আর আরেকবার বিকেলে। অনন্ত গৌরবকে সেই লোকেশনটা পাঠাতে বলে। ওই সিম্বলগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই সমর খেয়াল করে যে পিউ সেনগুপ্তর পাশে পাওয়া সিম্বল আর রুমির বাবার পাশে পাওয়া সিম্বলটা এক হলেও মোহনার খুনের জায়গায় পাওয়া সিম্বলটা এক নয়, তার মধ্যে কয়েকটা এক্সট্রা কালো ডট আছে। সমর সঙ্গে সঙ্গে রুমিকে সেটা জানায়। অনন্ত ওই লোকেশনে গিয়ে দেখতে পায় যে সুমিতা বাধা অবস্থায় রয়েছে। সুমিতা অনন্তকে বলে যে আগের দিন সে অনন্তকে যা যা বলেছিল সবটাই মিথ্যে, তারা কেউই এসকর্ট নয়, ওরা এসকর্ট সেজে হোটেলে যেত, ক্লায়েন্টও থাকতো, ওদের কাজ ছিল টাকা কালেক্ট করা। অনন্ত জিজ্ঞেস করে কিসের টাকা? সুমিতা বলে যে সেসব ব্যাপারে তারা কিচ্ছু জানে না, মোহনা ওদেরকে ওখানে নিয়ে যেত, টাকাগুলো ক্যাশে আসতো, ওদের কাজ ছিল টাকাগুলোকে ওদের পরিচিত ছোট ছোট জায়গায় পাঠানো, সেই ক্যাশগুলো আবার একসাথে হয়ে কোথাও একটা কালেকশন হতো, তারপর সেগুলোকে ডাম্প করা হতো। ফ্ল্যাশব্যাকের একটা সিনে আমরা দেখতে পাই সুমিতা যখন একজনের থেকে টাকাটা নিচ্ছিল তখন মোহনা তার ফোন থেকে ওই লোকটার ফোনে কিছু একটা ছবি তোলে। আমরা যতটুকু বুঝতে পারি এই টাকার ডিলিংসের সময় একটা ছবি আদান প্রদানের ব্যাপার থাকে। মোহনা সেক্স র্যাকেটে ইনভলভ নয় শুনে অনন্ত বেশ অবাক হয়ে যায়। অনন্ত বলে তাহলে কি ওই সিম্বলটা কোনো টাকার? সুমিতা অনন্তকে বলে ওই সিম্বলটা মোহনার ফোনে ছিল, তবে সুমিতা ওই সিম্বলটা আগেও দেখেছে পিউয়ের কাছে। অনন্ত সুমিতাকে জিজ্ঞেস করে যে পিউয়ের সাথে সুমিতার কিভাবে আলাপ হয়। তখন সুমিতা অনন্তকে বলে সে এখন অনন্তকে যা যা বলবে সেটা বিশ্বাস করতে তার হয়তো একটু অসুবিধা হতে পারে। এই টাকা ডিলিংসের কাজের আগে সুমিতা অবৈধ মাদকদ্রব্যের কাজের সাথে জড়িত ছিল, আর সেখানেই তার পিউয়ের সাথে আলাপ হয়। অবৈধ মাদকদ্রব্যের কাজ করতে করতে পিউয়ের লোকটা আকাশ ছুঁয়ে গেছিল। একদিন পিউ সুমিতাকে ওই সিম্বলটা দেখিয়ে বলে এই সিম্বলটা এখন পিউয়ের হাতে এসে গেছে, আর এই সিম্বলটা যার হাতে থাকে পুরো পাওয়ার তার হাতেই থাকে। সেদিন পিউ সুমিতাকে বলেছিল এই সিম্বলটার সাহায্যে এখন থেকে ওরা আলাদা কনসাইনমেন্ট করতে পারবে, অন্য কারোর ওপর ওদেরকে আর ভরসা করে থাকতে হবে না। পিউকে এতটা ডেসপারেট হতে দেখে সুমিতা সেদিন খুব ভয় পেয়েছিল। সুমিতা পিউকে বলেছিল যে পুলিশে ধরলে তখন কি হবে। তখন পিউ সুমিতাকে ব্যঙ্গ করে বলেছিল ও হলো একজন পুলিশ অফিসারের ভাইয়ের গার্লফ্রেন্ড, পুলিশ ওর কি করবে। আমরা বুঝতে পারি অবৈধ কাজগুলো খুব সহজেই হাসিল করার জন্যই ও পুলিশ ইন্সপেক্টরের ভাই রিজুর সাথে প্রেম করেছিল। অনন্ত সুমিতাকে ওর বাড়িতে নিয়ে আসে। সুমিতা এই সমস্ত ঘটনা রিজুকে বললে রিজু খুবই অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। সে সুমিতার একটাও কথা বিশ্বাস করতে চায় না। রিজু কিছুতেই বিশ্বাস করতে পারে না যে পিউ কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকতে পারে। তখন সুমিতা রিজুকে বলে সেদিন পিউ তোমাকে একটা ব্যাগ দিয়েছিল না? রিজু অবাক হয়ে সুমিতাকে জিজ্ঞেস করে যে সে কি করে ব্যাগের কথা জানলো। সুমিতা বলে ব্যাগটা কোথায়? রিজু ব্যাগটা নিয়ে এসে তার মধ্যে থেকে পিউয়ের বইপত্র বের করে বলে এর মধ্যে শুধুই পিউয়ের বইপত্র আছে, তুমি অকারণে পিউকে বদনাম করছো। তখন সুমিতা ওদের কাছে একটা কাটার চায়। সেই কাটারটা দিয়ে ব্যাগটা চিরে সুমিতা বের করে অবৈধ মাদক দ্রব্যের প্যাকেট। এসব কিছু দেখে অনন্ত হাঁ হয়ে যায়। রিজু প্রচন্ড ভেঙে পড়ে।
সে বিশ্বাসই করতে পারে না যে তার ভালোবাসার মানুষটা তাকে এভাবে ঠকিয়েছে। এরপর আমরা দেখি বড় সাহেব সুবলকে কোনো একটা কাজের হুকুম দেয়, কিন্তু সেটা কি সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। আর এই বড় সাহেব কিন্তু এখনো আমাদের চোখে অধরা। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা একটা সিন দেখতে পাই। রুমির বাবা মারা যাওয়ার পর এমএলএ বিজয় সাধুকা ওদের বাড়িতে এসেই থাকতে শুরু করে। রুমি একদিন বাড়িতে ফিরে দেখতে পায় বিজয় সাধুকা অন্য একজন মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। কিন্তু এসব জানা সত্ত্বেও রুমির মা বিজয় সাধুকার থেকে আলাদা হতে চায় না, কারণ তিনি মানসিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে বিজয় সাধুকার ওপর প্রচণ্ড ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলেন। রুমি তখন তার মাকে বলে এটা তার মায়ের জীবনের একদম পার্সোনাল চয়েস, কিন্তু এসব নোংরামোর মধ্যে রুমি আর এই বাড়িতে থাকবে না। এই ঘটনার পরেই রুমি ওই বাড়ি ছেড়ে চলে যায়। রিজুর বারবার মনে পড়তে থাকে পিউয়ের সেদিন ওকে ওই ব্যাগটা দেওয়ার কথা। অনন্ত রিজুকে বলে, ওই মেয়েটাকে তুই চিনতেই পারলি না? ও কি সত্যি তোর এই ডিপ্রেশন ডিজার্ভ করে? তখন অনন্ত স্ত্রী সীমা বলে, আর সমর, ও কি এত কিছু ডিজার্ভ করত? অনন্ত বুঝতে পারে এই 2 বছর ধরে সে সমরের প্রতি অনেক অন্যায় করে ফেলেছে। অনন্ত সমরকে ফোন করে তার বাড়িতে ডেকে পাঠায়। সব ঘটনাগুলো খুলে বলে অনন্ত সমরের কাছে ক্ষমা চায়। এরপর সমর রিজুর সাথে দেখা করে। ওদের মধ্যে হওয়া সব তিক্ততা আবার মিটে যায়। গৌরব ওই সোনার দোকানে সিসিটিভি ফুটেজ রিকভার করে দেখতে পায় ওই পেনাইট পাথরটা কিনেছিল সিধু। সমর অনন্তকে বলে যে সে একটা কথা অনেকদিন ধরে অনন্তর সামনে দাঁড়িয়ে বলতে চেয়েছে, কিন্তু পারেনি। সেদিন সমর গুলিটা পিউয়ের পায়ে করতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই সময় পিউ বসে পড়ার চেষ্টা করে, আর তখনই গুলিটা ওর পিঠে লেগে যায়। সমর ইচ্ছে করে পিউকে মারতে চায়নি। অনন্ত সমরের কথাটা শুনে বলে যে সে এতদিন কেন এই কথাটা বলেনি। সমর যদি আগে একবারও এই কথাটা বলতো, অনন্ত এতগুলো দিন ধরে সমরকে ভুল বুঝতো না। সমর অনন্তকে বলে যে ওদেরকে ওই সিম্বলটার সত্যি অবধি পৌঁছতে হবে। এই সব কিছুর বাইরে ওরা একটা ভীষণ ভালো টিম ছিল, আর এখনো আছে। গৌরব সমরকে ফোন করে বলে যে সোনার দোকানের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে ওই পেনাইট পাথরের আংটিটা কিনেছিল সিধু। গৌরব সমরকে সিসিটিভি ফুটেজে সিধুর ছবিটাও পাঠায়। এসব কিছুর সাথে সিধু জড়িত আছে দেখে সমর আর অনন্ত খুবই অবাক হয়ে যায়। সমর রুমিকেও ফুটেজটা পাঠায়। রুমি সিধুকে ফোন করে দেখে সিধুর নাম্বারটা নট রিচেবল বলছে। প্রচন্ড অবাক হয়ে যায় রুমি। এতগুলো বছর ধরে যাকে এত বিশ্বাস করে এসেছে সেই কিনা এই সিম্বল কেসের সাথে জড়িত। অনন্ত সমরকে বলে বিমলের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। ওদিকে সিধুও মনে হচ্ছে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। সমর বলে যে জীবেন তরফদার সিধুর খোঁজ নিচ্ছেন। এদিকে সুবল সর্দার ক্রাইম ব্রাঞ্চে এসে মোহনার মারা যাওয়ার সময় ওরা যে ফাইলটা নিয়েছিল সেটা সাত্তকীকে দিয়ে বলে যে সে স্যারেন্ডার করতে এসেছে। তার নাম হলো সুবল সর্দার। সুবল বলে মোহনা আর সে মিলে ব্ল্যাক মানি স্ক্যাম চালাতো। মোহনার সাথে ওর ঝামেলা হয়েছিল, তাই সে মোহনাকে গুলি করে জ্বালিয়ে দিয়েছে। খুব ক্যাজুয়ালি সুবল সাত্তকীকে এই কথাগুলো বলে তাকে অ্যারেস্ট করতে বলে। সাত্তকী এসব দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ এত বড় একটা কেসের আসামি এভাবে নিজে এসেই ধরা দিচ্ছে, এটা তো একেবারেই স্বাভাবিক নয়। অবিনাশ গুপ্ত অনন্ত আর সমরকে কিছুটা ব্যঙ্গের ছলে বলেন তাহলে শেষ পর্যন্ত তার দুজন এফিশিয়েন্ট অফিসার নিজেদের পার্সোনাল ড্রামা ভুলে একটা গ্রেট কাজ করেছে। তারা নিশ্চয়ই এমন কিছু করেছে যার জন্য সুবল সর্দার নিজে এসে ধরা দিয়েছে। অপরাধী তো আর এমনি এমনি নিজে থেকে এসে ধরা দেয় না, এখন তো ওদের পার্টি করা উচিত। সমর আর অনন্ত অবিনাশ গুপ্তের ওদেরকে টোন্ট করাটা বুঝতে পেরে মাথা নিচু করে থাকে। এরপর চায়ের দোকানে অনন্তকে স্ক্যানের কিউআর কোড দিয়ে টাকা পেমেন্ট করতে দেখে সমরের মাথায় স্ট্রাইক করে যে ওই সিম্বলটা নিশ্চয়ই কোনো একটা কিউআর কোড। সেই কারণেই একটা ফোন থেকে আরেকটা ফোনে ওই সিম্বলটা দিয়ে স্ক্যান করা হতো। এটা মনে হতেই সমর গৌরবের কাছে যায়। গৌরব কম্পিউটারের সিস্টেমে কিছু একটা ট্র্যাক করে সমরকে বলে যে সে ঠিকই সন্দেহ করেছে। তখনই জীবেন তরফদার সমরকে ফোন করে একটা খবর দেয়। এরপর সমর অনন্তকে সবটা জানিয়ে বলে যে সে ওখানে একাই যাবে, অনন্ত আর সাত্তকী যাবে আরেকটা জায়গায়। এরপর আমরা দেখি সমর আর জীবেন তরফদার একটা গোডাউনে এসে পৌঁছায়। সমর সেখানে একজনকে বলে আমি জানি তোমার আমাকে অনেক কিছুই বলার আছে। এদিকে রুমির মা রুমিকে ফোন করে বলে আজ রাত 8টায় রুমি আর সমর যেন তাদের বাড়িতে আসে, ওদের সাথে ওনার একটা দরকারি কথা আছে।
রুমির মায়ের কথা মতো রাত ৮টার সময় সমর আর রুমি ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রুমি বলে যে ও বিশ্বাসই করতে পারছে না এতগুলো দিন ধরে সিধু ওকে মিথ্যে কথা বলেছে। তখন সমর রুমিকে বলে যে সত্যিটা সবসময় সুন্দর হয় না, আরও অনেক কিছুর জন্য রুমি যেন তৈরি থাকে। ওরা পৌঁছলে রুমির মা ওদেরকে বলে যে তিনি জানেন বিজয়ের সাথে ওনার সম্পর্কটা রুমি কখনোই মেনে নিতে পারেনি, কিন্তু বিজয় ওদের সম্পর্কটাকে অফিসিয়ালভাবে স্থাপন করতে চায়। সেই কারণে ওরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সবটাই নির্ভর করছে রুমির সম্মতির ওপর। বিজয় সাধুকা রুমির কাছে ওর আগের কৃতকর্মের জন্য ক্ষমা চায়। রুমি ওর মায়ের খুশির জন্য বিজয় সাধুকাকে ক্ষমা করে দিয়ে ওদের বিয়েতে রাজি হয়ে যায়। তখন সমর রুমিকে বলে, তুমি ঠিক কী কারণে বিজয়বাবুকে ক্ষমা করলে? ওনার তো আরও একটা ব্যাপারে তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। ওরা বুঝতে পারে না যে সমর ঠিক কি বলতে চাইছে। তখন সমর বলে, এই মোহনা মার্ডার কেসে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছিল। যেই তারা একটা সূত্রের কাছে পৌঁছাচ্ছিল সেই খুন হয়ে যাচ্ছিল, কিন্তু একজনকে তারা বাঁচিয়ে রাখতে পেরেছে। এরপর আমরা দেখি তখন সমর আর জীবেন তরফদার গেছিল সিধুর কাছে। সিধু ওদেরকে জানিয়েছে রুমির চাকরিটা চলে যাওয়ার পর সিধুকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে সে যেন রুমিকে নিজস্ব মিডিয়া হাউস খুলতে সাপোর্ট করে। এর জন্য সিধু অনেক টাকা পাচ্ছিল। তাছাড়া ওদের মিডিয়া হাউস থেকে অপোজিশন পার্টির এগেনস্টে খবর ছাপা হতো। ইলেকশনের এই দিকটা সিধুই দেখত। তাতে করে বেনিফিট পাচ্ছিল বিজয় সাধুকা। সমরের কথা শুনে বিজয় সাধুকা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। রুমি বিজয় সাধুকাকে বলে, তার মানে আমি এতদিন যে সত্যিকে নিয়ে গর্ব করে এলাম সেটা আসলে আপনার পলিটিক্যাল এজেন্ডার একটা পার্ট, আর তার জন্যই সিধু বিজয় সাধুকার পার্টির এগেনস্টে ওদেরকে কোনো ইনফরমেশন জোগাড় করতে দিত না। সমর রুমিকে বলে, সত্যি জানার এখনো অনেক কিছু বাকি আছে। সিধু বলেছে যে ওই পেনাইট পাথরের আংটিটা সিধুকে আনতে পাঠিয়েছিল বিজয় সাধুকা। বিজয় খুব শান্ত মেজাজ নিয়ে ওদেরকে বলে ওই সিধু ছেলেটা সব মিথ্যে বলেছে। রুমি সমরকে বলে যে বিজয়বাবু কেন শুধু শুধু মোহনাকে অত দামি একটা আংটি গিফট করতে যাবে। তখন সমর বলে, এবার আমরা জানবো অনেকগুলো ছোট ছোট সত্যি মিলিয়ে একটা বড় সত্যি। আমরা দেখি সমর বারুইপুরের ওই লোকাল গুন্ডাটিকেও অ্যারেস্ট করেছে। ওই লোকটার থেকে সমর জানতে পেরেছে তারা সবাই ছোট ছোট টাকা কালেক্ট করে সেটা বড় নোটে কনভার্ট করে দিয়ে আসে কলকাতায় সুবল সর্দারকে। আর এই টাকাগুলো আসত চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, এছাড়াও আরও অনেক রকম ঘুষের টাকা। সমর ওদেরকে বলে, এই হলো সেই সুবল সর্দার যে কালকে ক্রাইম ব্রাঞ্চে এসে মোহনা মার্ডার চার্জে নিজেকে সারেন্ডার করেছে। সমর ওদেরকে বিজয়ের সাথে সুবলের একটা ছবি দেখায়। বিজয় সাধুকা সেটাকে হেসেই উড়িয়ে দেয়। তিনি বলেন তার সাথে হাজার হাজার লোক ছবি তোলে, এতে কি প্রমাণ হয়? সমর বলে, আগের দিন রাতে সুবল সর্দারের ছেলে লন্ডনে পড়তে গেছে। সমর শিওর যে বিজয় সাধুকা সুবলের ছেলেকে এই শর্তেই লন্ডনে পড়তে পাঠিয়েছে যে এই কেসটাকে চাপা দেওয়ার জন্য সুবল যেন ক্রাইম ব্রাঞ্চে গিয়ে সারেন্ডার করে। সমর বলে, মোহনা এই চাকরির স্ক্যামের জন্য তার সবকিছু হারিয়েছে, তাই সে এর প্রতিশোধ নেওয়ার জন্যই কলকাতাতে এসেছিল। মোহনা ছিল খুবই বুদ্ধিমতী। অনেকদিন ধরে সে সুবল আর আশিক পিন্টুকে নজরে রেখেছিল। তারপর সুযোগ বুঝে মোহনা নিজেই আশিক পিন্টুর হাত ধরে পৌঁছায় সুবলের কাছে। ধীরে ধীরে মোহনা বড় সাহেবের খুবই ঘনিষ্ঠ হয়ে যায়, এতটাই ঘনিষ্ঠ যে একসময় এই বড় সাহেব মোহনাকে গিফট করে 14 লাখ টাকার পেনাইট পাথরের আংটি। আসলে প্রচুর উদ্বৃত্ত টাকা থাকলেই এইভাবে আংটি গিফট করা যায়। মোহনা ইচ্ছে করেই এই চক্রের সাথে আরো জড়াতে থাকে আর বিজয় সাধুকার বিশ্বাস অর্জন করতে থাকে, যাতে সে এই পুরো চক্রটার ব্যাপারে সবকিছু জানতে পারে। ধীরে ধীরে মোহনা বিজয় সাধুকার এগেনস্টে সব প্রমাণ জোগাড় করতে শুরু করে। সব তথ্য সংগ্রহ করার পর জনগণ যাতে মিডিয়ার সাহায্যে সেগুলো জানতে পারে, তাই সেদিন মোহনা রুমিকে ফোন করে দেখা করতে চেয়েছিল। কিন্তু তখনই বিজয় সাধুকা মোহনাকে 2টো গুলি করে খুন করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সমরের কথা শুনে বিজয় সাধুকা প্রচন্ড রেগে গিয়ে সিকিউরিটিদের ডাকে। সমর বলে যে ওরা আসবে না। আমরা দেখি পুলিশ এমএলএ সিকিউরিটিদের গান পয়েন্টে রেখেছে। রুমি সমরকে বলে, তুমি ওনার এগেনস্টে এত বড় একটা অ্যালিগেশন আনছো, কিছু প্রমাণ তো তোমার কাছে নিশ্চয়ই থাকবে। তখন বিজয় সাধুকা বলে, ওর কাছে কোনো প্রমাণ নেই, একজন মেন্টাল আনস্টেবল লোক, ওর কথা আমি কেন শুনবো?
কে কোথাকার মোহনা তাকে দুটো গুলি করে কে খুন করে জ্বালিয়ে দিয়েছে সেই নিয়ে সমর আজকে সন্ধেটাই নষ্ট করে দিচ্ছে। বিজয় সাধুকার কথা শুনে সমর বলে, মিডিয়াতে বলা হয়েছে মোহনাকে গুলি করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিজয়বাবু কি করে জানলেন যে মোহনাকে এক্স্যাক্টলি দুটো গুলিই করা হয়েছে? সমরের কথা শুনে বিজয়বাবু একটু অপ্রস্তুত হয়ে বলে যে পুলিশে তার লোক আছে, সেখান থেকেই তিনি জানতে পেরেছেন। সমর বলে, আপনি ঠিকই বলেছেন, পুলিশে আপনার লোক আছে, বিমল আপনার হয়ে অনেক কাজই করেছে, এভিডেন্স রুম থেকে পেনাইট পাথরটা চুরি, সুমিতাকে কিডন্যাপ, আশিক পিন্টুকে খুন, অনেক কিছুই। সমর বলে, এই সিম্বলের রহস্য শুরু হয়েছিল যখন কেন্দ্রীয় সরকার থেকে 500 এবং 2000 টাকার নোটগুলো বাতিল করে দেওয়া হয়। তখন বিজয় সাধুকা চিন্তায় পড়ে যায় যে তার এই কোটি কোটি ব্ল্যাক মানির কি হবে। তিনি তখন রুমির বাবাকে বলেন তার কোম্পানির মাধ্যমে বিজয়ের ব্ল্যাক মানিগুলো হোয়াইট করে দিতে। বিজয় ওই সিম্বলটা রুমির বাবাকে দেখিয়ে বলেছিল যে বেশিরভাগ ট্রানজাকশনই হবে এই সিম্বলটা দিয়ে, কিন্তু রুমির বাবা অমল চ্যাটার্জি এই অসৎ কাজে কিছুতেই বিজয় সাধুকার সাথ দেয় না। তখনই বিজয় সাধুকা রুমির বাবাকে খুন করে। সেই সময় কোনোভাবে ওনার কাছ থেকে ওই সিম্বলটা মাটিতে পড়ে গেছিল, আর তখনই রুমি ঘরে ঢুকে পড়ে। সমর এসব বলতে রুমির মা দীপিকা সমরের ওপর প্রচন্ড রেগে যায়। বিজয় সাধুকা একটা রিভলভার বার করে সমরকে বলে যে এক্ষুনি যদি সমর এখান থেকে বেরিয়ে না যায় তাহলে তিনি সমরকে গুলি করতে বাধ্য হবেন। বিজয়ের এরকম আচরণ দেখে দীপিকা এবং রুমি দুজনেই ঘাবড়ে যায়। সমর বিজয় সাধুকার দিকে এগিয়ে বলে, আপনার এই রিভলভারের মডেল হল অ্যাস্ট্রা 92, বিল্ড 6.2, ম্যানুফ্যাকচার 2000। জীবেন তরফদারের ফিট করা লোকের মাধ্যমে সমর আর্কাইভ রুম থেকে মাটি খুঁড়ে বার করেছে রুমির বাবা অমল চ্যাটার্জির খুনের আসল রিপোর্ট, যেটাকে সরিয়ে ফেলা হয়েছিল। রুমির বাবাকে যে রিভলভার দিয়ে খুন করা হয়েছিল তার মডেল আর বিজয় সাধুকার রিভলভারের মডেল একই। এবার রুমি আর দীপিকা বুঝতে পারে যে সমর বিজয়ের এগেনস্টে যা যা অ্যালিগেশন আনছে সবটাই সত্যি। বিজয় সাধুকাও এবার একটু ঘাবড়ে যায়। দীপিকা সমরকে বলে, ওকে এক্ষুনি মেরে ফেলো, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন সমর বলে, কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার অধিকার তার নেই, তবে বিজয় সাধুকাকে শাস্তিটা মোহনাই দিয়ে গেছে। বিজয়বাবু জানতেও পারেননি যে মোহনা তার এগেনস্টে কি কি তথ্য প্রমাণ সংগ্রহ করেছিল। মারা যাওয়ার আগে মোহনা পুলিশের জন্য সবথেকে দামি তথ্যটা রেখে গেছিল। এবার আমরা দেখি ওই সিম্বলটা যে আসলে একটা কিউআর কোড, সেটা সন্দেহ হতেই সমর তখন গৌরবের কাছে যায়। গৌরব সেটাকে সিস্টেমে ফেলে দেখে যে সেটা সত্যিই একটা কিউআর কোড। সমর গৌরবকে বলে, তার মানে ওই সিম্বলের মাধ্যমেই ওদের সব ক্যাশ টাকার ট্রানজাকশন হতো। তখন গৌরব বলে, পীয়ূষ সেনগুপ্তর পাশে পাওয়া সিম্বল আর রুমির বাবার পাশে পাওয়া সিম্বলটা ক্যাশ টাকার ট্রানজাকশনের সিম্বল হলেও মোহনা সিম্বলটা কিন্তু অন্য কথা বলছে, এটা একটা লোকেশন দেখাচ্ছে। আসলে মোহনা কিউআর কোডের মাধ্যমে এই বিপুল পরিমাণে টাকা যেখানে ডাম্প করা হয় সেই জায়গার লোকেশন পুলিশকে দিয়ে গেছে, আর সেই জায়গাটা হলো বিজয় সাধুকার ফার্ম হাউস, যেখানে এখন অনন্ত আর সাত্তকী অলরেডি মিডিয়াকে নিয়ে পৌঁছে গেছে। টাকা কাউন্ট করাও শুরু হয়ে গেছে। অনন্তর নির্দেশ অনুযায়ী মিডিয়া পাবলিককে জানাতে শুরু করে যে বিজয় সাধুকার এই ফার্ম হাউসে পাওয়া গেছে কোটি কোটি টাকার পাহাড়। পুলিশ টাকা কাউন্ট করছে, গোনা শেষ হলেই জনগণ সমস্ত তথ্য পেয়ে যাবে। সমরের কথাগুলো শুনে বিজয় সাধুকা তার টাকার শোকে একেবারে ভেঙে পড়ে। সমর বলে, এই সব টাকা হলো হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি দেওয়ার নাম করে লুট করা টাকা, যারা হয়তো তাদের ছেলে মেয়েদের চাকরি হওয়ার আশায় বোকার মতন তাদের সারা জীবনের সেভিংস উজাড় করে দিয়েছে। সেই সমস্ত অসহায় বাবা মা এবং তার ছেলে মেয়ের হয়ে প্রতিশোধ নিয়েছে মোহনা। সমর আর রুমি দীপিকাকে নিয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু পুলিশ অ্যারেস্ট করার আগেই বিজয় সাধুকা তার রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে নিজেকে শেষ করে দেয়। পীয়ূষ সেনগুপ্তর মা আর বাবা সোশ্যাল মিডিয়াতে একটা লাইভ ভিডিও করে বলে যে তাদের মেয়ে পীয়ূষ সেনগুপ্ত অপরাধী ছিল। সেদিন পিউয়ের বাবাই ফোন করে পুলিশকে তার মেয়ের লোকেশন জানিয়েছিল। সমর সাক্সেনা শুধুমাত্র তার ডিউটি পালন করেছেন। তারা তাদের মেয়ের মৃত্যুর জন্য সমর সাক্সেনাকে দায়ী করে না। সমর সাক্সেনা খুনি নয়। পীয়ূষ সেনগুপ্তর বাবা মায়ের এই লাইভ ভিডিওটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। জনগণের কাছে পৌঁছে যায় এমএলএ বিজয় সাধুকার আসল রূপ আর সমর সাক্সেনার নির্দোষ হওয়ার প্রমাণ। এখানেই শেষ হয়ে যায় সিন ওয়েব সিরিজটি।
ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্মিট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।